সকালটা যেমন সুন্দর, সকালটা যেমন সতেজ, তেমনই কাটুক সারাদিন, এই প্রত্যাশায় শুরু করছি আজ সকালে বাংলাদেশ। সাথে আছি আমি আফসার উদ্দিন। শুরুতেই ইতিহাসের এই দিন থেকে ঘুরে আসব। আজকের দিনে উল্লেখযোগ্য অনেকগুলো ঘটনা আছে জানার, সেই ঘটনাগুলো দেখে আসব ইতিহাসের পাতা থেকে। আজ 12 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ, 28 পৌষ 1427 বঙ্গাব্দ, 27 জমাদিউল আউয়াল 1442 হিজরি। 1701 সালের এই দিনে সুইজারল্যান্ডের প্রোটেস্ট্যান্টরা খ্রিস্টীয় ক্যালেন্ডার প্রবর্তন করেন। দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে জনগণের জন্য প্রথম ঔপনিবেশিক আমেরিকান জাদুঘর খোলা হয় 1773 সালের আজকের দিনে। 1848 সালের আজকের দিনে ভারতের গভর্নর জেনারেল হয়ে লর্ড ডালহৌসি কলকাতায় আসেন। আর 1866 সালের এই দিনে যুক্তরাজ্যের লন্ডন শহরে রয়্যাল অ্যারোনটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 1724 সালের আজকের দিনে ইংরেজি লেখক এবং নাট্যকার ফ্রান্সিস ব্রুক জন্মগ্রহণ করেন। অ্যাঙ্গোলা আয়ারল্যান্ডীয় লেখক, রাজনৈতিক তত্ত্ববিদ এবং দার্শনিক এডমান্ড বার্ক জন্মগ্রহণ করেন 1729 সালের আজকের দিনে। 1599 সালের আজকের দিনে রোম সম্রাট ম্যাক্সিমিলিয়ানের মৃত্যু হয়। ফ্রান্সের গণিতবিদ এবং আইন প্রণেতা পিয়ারে ডি ফার্মেটের মৃত্যু হয় 1665 সালের আজকের দিনে। শরীর ও মন সুস্থ রাখতে শরীর চর্চা বেশ গুরুত্ব বহন করে। এবারে সুস্থতার বার্তা নিয়ে আপনাদের জন্য ইয়োগা। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের ইয়োগা পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ শরীফ, আমার সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার বিজয়, আছেন আমার সঙ্গে এমিলিয়া। আমরা ইয়োগা পর্বে চমৎকার কিছু আসন, প্রাণায়াম এগুলোর অনুশীলন করি। আজকে আমরা এমন একটা আসন নিয়ে আলোচনা করব যে আসনটা আমাদের পাটাকে শক্তিশালী করবে, ধ্যানের জন্য, মেডিটেশনের জন্য আমাদেরকে প্রস্তুত করবে। মেডিটেশন এই কালে খুব উপযোগী একটা বিষয়। স্ট্রেস, টেনশন এবং 75% রোগ থেকে ওষুধ ছাড়াই নিরাময় লাভ করার জন্য এই মেডিটেশনটা আমাদের জন্য খুবই জরুরি। বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে আমরা যদি মেডিটেশন রেগুলার করি, সেই সঙ্গে সঠিক জীবন দৃষ্টি, এই সঠিক জীবন দৃষ্টিটাকে আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা এই 75% রোগ থেকে ওষুধ ছাড়াই নিরাময় লাভ করতে পারি। তো তার মধ্যে মেডিটেশন, এই মেডিটেশনের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে চাই। প্রস্তুত করার জন্য আমাদের সাধকরা অনেকগুলো আসনের প্রচলন করেছেন, যে আসনগুলো মেডিটেটিভ পোজ, ধ্যানের জন্য উপযোগী। সেই ধরনের একটা আসন হচ্ছে পদ্মাসন। এই পদ্মাসনটাকে আজকে আমরা অনুশীলন করব। পদ্মের ন্যায় যে আসন, সেটাই হচ্ছে পদ্মাসন। পানিতে যখন, পুকুরে যখন আমরা পদ্ম দেখি, সেই পদ্মের যে একটা শান্তিময় অবস্থা, একদম স্থিরকৃত অবস্থা, একজন সাধক যখন ধ্যান করেন, মেডিটেশন করেন, তখন তার অবস্থাও সেই রকম হয়। তিনি শান্ত হন, সমাহিত হন, চমৎকার একটা ব্যালেন্স পর্যায়ে থাকেন, প্রশান্তি বিরাজ করে। তো আজকে আমরা সেই প্রশান্তি অর্জনের আসন, ধ্যানের আসন, সেটাকে অনুশীলন করব। পদ্মাসন, লোটাস পশ্চার। লোটাস পশ্চার কিরকম করে করতে হয় আমরা একটু দেখে নিই। আমরা প্রথমে দুপা সামনে ছড়িয়ে বসবো, দুপা সামনে ছড়িয়ে বসবো, দুপা সামনে ছড়িয়ে, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। গুড। এটার নাম হচ্ছে দণ্ডাসন। এই দণ্ডাসন থেকে আমরা ধীরে ধীরে পদ্মাসনের দিকে যাব। প্রথমে আমরা আমাদের হাঁটুটাকে, অর্থাৎ ডান পায়ের যে হাঁটু আছে সেটাকে ভাঁজ করে রাখবো। হ্যাঁ, দেন আস্তে আস্তে নিয়ে আসেন। হ্যাঁ, গুড গুড। হ্যাঁ, 2 হাত হাঁটুর উপরে রাখেন। এবার আস্তে আস্তে এটা পাকে উপরে তুলেন। এক পা তুলে ফেলেন। হ্যাঁ, গুড। এবার অন্য পাটাকেও আমরা তুলে ফেলবো। আমাদের যে গোড়ালি আছে, সেই গোড়ালিটাকে আমরা পেটে লাগানোর চেষ্টা করব, যতটুকু পারি, যতটুকু যায় ততটুকু আমরা লাগানোর চেষ্টা করব, তাহলেই আমাদের পদ্মাসন হলো। এরপরে হাতের ভঙ্গিমাটাকে আমরা চিন মুদ্রা বা জ্ঞান মুদ্রা, এই অবস্থায় আমরা এটাকে জ্ঞান মুদ্রা বলে, চিন মুদ্রা বলে,
এটা আমরা এই অবস্থায় রাখতে পারি, সেটা উপরের দিকেও হতে পারে আবার নিচের দিকেও হতে পারে। আমরা নিচের দিকে একটু দেখাই, হ্যাঁ নিচের দিকে, চাইলে নিচের দিকেও রাখতে পারি এই অবস্থায়, আবার উপরের দিকেও রাখতে পারি। তো আমরা একটু উপরের দিকে রাখি এখন। এই হচ্ছে আমাদের পদ্মাসন। পদ্মাসন খুবই উপযোগী একটা আসন ধ্যানের জন্য। পদ্ম, হ্যাঁ পদ্মের যে একটা পদ্ম যে শান্তির একটা প্রতীক, সেই রকম করে এই আসনে যখন আমরা চোখটাকে বন্ধ করে বসবো, হ্যাঁ একটু চোখ বন্ধ করি, দেখবে যে একটা শান্তিময় পরিবেশ বিরাজ করছে। এই শান্তিটাই এই পৃথিবীর জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন। সব জায়গায়, অধিকাংশ জায়গায় হচ্ছে অশান্তি, আর মনটা যদি ঠিক না থাকে তাহলে কখনো শান্তিটা অর্জিত হবে না। তো এই মনটাকে শান্তিময় করার জন্য হচ্ছে পদ্মাসন। পদ্মাসনে যখন আমরা বসি তখন আমাদের কনসেন্ট্রেশনটা বাড়ে, রাগ উত্তেজনা এই জিনিসগুলো দূর হয়। এই পদ্মাসনটাকে আমরা ভালো করে আজকে আয়ত্ত করব, খুঁটিনাটি বিষয়গুলোকে দেখব, এটাকে আয়ত্ত করার জন্য কিভাবে ফ্লেক্সিবিলিটি অর্জন করব, সঠিক প্রক্রিয়া কিভাবে বসবো। এবার একটু আস্তে করে চোখ খুলেন। এই পদ্মাসন এটা ওনারা যেরকম সহজ করে করে দেখালেন, আপনাদের অনেকের কাছেই সেই রকম সহজ মনে নাও হতে পারে। তো এটাকে সহজ করার জন্য কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলোকে আমরা যখন ফলো করব তখন পদ্মাসনটা আমাদের কাছে খুব সহজ হবে। তার মধ্যে একটা টেকনিক হচ্ছে বাটারফ্লাই টেকনিক, প্রজাপতি টেকনিক। তো এই প্রজাপতি টেকনিকটাকে আমরা একটু আয়ত্ত করে নিই। এবার আস্তে আস্তে একটু পা ছাড়িয়ে নেন, পদ্মাসন থেকে আমরা পা ছাড়িয়ে নিই, দুই পা সামনে ছড়িয়ে বসি। দণ্ডাসন, দণ্ডাসনে বসি, গুড। এবার দুই হাঁটুকে আমরা একসঙ্গে ভাঁজ করব, দুই হাঁটুকে একসঙ্গে ভাঁজ করি, হ্যাঁ গুড। এবার পায়ের পাতাকে একসঙ্গে করব, দুই পায়ের পাতাটাকে একসঙ্গে করব এবং আস্তে আস্তে হাঁটু দুটোকে নিচে নামিয়ে ফেলবো এবং দুই হাত দিয়ে দু পায়ের সামনের অংশটুকু আমরা ধরবো, ধরে যতটুকু পারি জননেন্দ্রিয়ের দিকে আমরা নিয়ে আসবো, যতটুকু পারা যায়। মেরুদণ্ড স্ট্রেট রাখার চেষ্টা করবো, মেরুদণ্ড আমরা স্ট্রেট রাখার চেষ্টা করবো। এতো গুড, চমৎকার। এখন কি করবেন? এখন প্রজাপতি নিয়ে উঠতে থাকবেন। হ্যাঁ, প্রজাপতি যেরকম করে উঠতে থাকে সেই রকম, তাহলে আপনার এই পদ্মাসনটা সহজ হবে। কেন? কারণ পদ্মাসন করার সময় আপনার এই জায়গাটুকু যদি শ্রোণীচক্র, পেলভিক রিজিয়ন, এই পেলভিক রিজিয়নের মাসল, তারপরে এখানকার যে জয়েন্ট আছে সেই জয়েন্টগুলো যদি ফ্রি না হয় তাহলে আপনি পদ্মাসন সহজে করতে পারবেন না। তো এখন আমরা যে টেকনিকটা অবলম্বন করব, বাটারফ্লাই টেকনিক, প্রজাপতি টেকনিক বা তিতলি আসন, এটা করলে আপনার এই জায়গাটা সহজ হবে, ফ্লেক্সিবল হবে এবং আপনি খুব সহজে পদ্মাসনটাকে করতে পারবেন। তাহলে আমরা এবার দেখছি বাটারফ্লাই, হ্যাঁ প্রজাপতি নিয়ে উঠতে হবে। গুড। এবার একটু পা হাঁটু দুটো উপরে উঠান, নিচে নামান, উপরে উঠান, নিচে নামান, হ্যাঁ আবার উপরে নিচে, উপরে নিচে, হ্যাঁ আর একটু দ্রুত করেন, একটু দ্রুত, হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ আপনি ধীরে ধীরে স্পিডটাকে বাড়াবেন, একবারে স্পিড বাড়াবেন না, আস্তে আস্তে, হ্যাঁ লাইক এ বাটারফ্লাই, হ্যাঁ উঠতে থাকবেন। গুড গুড, চমৎকার। হ্যাঁ দুটা প্রজাপতি উড়াউড়ি করছে, এই জায়গাটা ফ্রি হবে, পদ্মাসনটা আপনার জন্য সহজ হবে। আপনার জন্য অনুকূল যতটুকু সময় আপনি করতে পারেন, কষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত আপনি করবেন। এই হচ্ছে আমাদের বাটারফ্লাই পশ্চার, অর্থাৎ এটা অনুসরণ করলে আপনার পদ্মাসনটা সহজ হয়ে যাচ্ছে। এবার একটু স্লো, হ্যাঁ থামেন। এটা গেল একটা টেকনিক। এবার আমরা আরেকটা টেকনিক দেখবো, এই প্রজাপতিটাকে, এই পদ্মাসনটাকে, প্রজাপতির পাশাপাশি এবার আমরা পদ্মাসনটাকে সহজ করার জন্য আরেকটা টেকনিক অবলম্বন করব। সেই টেকনিকের নাম হচ্ছে মাদার্স ক্র্যাডল। অর্থাৎ মা যখন তার বাচ্চাটাকে কোলে নিয়ে দোলনার মতো করে দোলায়িত করতে থাকেন, এই ধরনের কিছু বিষয়, টেকনিক আমরা দুটো দেখাবো। প্রথমে একটা দেখাবো, তারপর আরেকটা দেখাবো। প্রথমে একটা ছোট বাচ্চা, সিঙ্গেল বেবি, একটু সহজ করে ধরা। তো এই টেকনিক আমরা প্রথমে দেখব। হ্যাঁ একটু দেখান। গুড। একদম কাছে নিয়ে, হ্যাঁ একদম কাছে নিয়ে একজন মা যখন তার বাচ্চাটাকে এরকম করে দুলাতে শুরু করেন, বিষয়টা এরকম। গুড, হ্যাঁ শুরু করেন। হ্যাঁ নাইস। এটা করলে কি হবে? তাহলে এই রিজিয়নগুলোর যে জয়েন্ট সেগুলো ফ্রি হবে। হ্যাঁ দেখেন কি সুন্দর, চমৎকার। এবার অন্য পায়ে করেন, কিছুক্ষণ একটা পায়ে করলেন, করার পরে পরবর্তী পায়েও সমানভাবে আমাদেরকে করতে হবে, তাহলে ব্যালেন্স ঠিক হবে। হ্যাঁ এবার করুন।
এবার একটু রিল্যাক্স করেন, একটু রিল্যাক্স করেন। হ্যাঁ, নর্মাল, হ্যাঁ, সুখাসনেই রিল্যাক্স করেন। আমরা দেখলাম যে মাদার্স ক্রেডলের একটা টেকনিক, যে বাচ্চাটাকে কোলে নিয়ে হ্যাঁ এরকম করে দোলানো। এতে কি হচ্ছে, আপনার পেলভিক রিজনগুলোর জয়েন্টগুলো ফ্রি হচ্ছে, পদ্মাসনটা সহজ হবে। এবার আমরা এই মাদার্স ক্রেডলের আরেকটা টেকনিক দেখব, এটা আরেকটু সহজ। হ্যাঁ, এবার একটু দেখেন, এক হাতে এক পা ধরবেন, হ্যাঁ হ্যাঁ দেন, এবার একটু একটু দোলা দেন, আর এই যে দোলা দেন। আগেরটা যদি না পারেন তাহলে এটা করবেন, এটাও সহজ, এটা করলেও আপনার জিনিসগুলো ফ্রি হবে। হ্যাঁ, বাচ্চাটাকে একটু দূরে রেখে আপনি দোলাচ্ছেন। হ্যাঁ, এবার একটু আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় সুখাসনেই বসে থাকি। তো আমরা আরেকটা টেকনিক দেখলাম, মাদার্স ক্রেডল টেকনিক, এটাও করবেন, তাহলে পদ্মাসনটা সহজ হবে। এই যে পদ্মাসন, এই পদ্মাসন উপকারটা কি? পদ্মাসনের উপকার কি? উপকার হচ্ছে, প্রথম যে উপকার, আপনি ধ্যানের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন, মেডিটেশনের জন্য। আর মেডিটেশনের করতে শর্ত হচ্ছে আপনার শরীরটা শিথিল হতে হবে, মনটা স্থির হতে হবে। তো যখনই আমরা পদ্মাসনটাকে আয়ত্ত করব, তখন আমাদের শরীর শিথিল হবে, অহেতুক নড়চড়া। আপনি দেখবেন যখন আপনি পদ্মাসনে বসছেন, তখন আপনার মেরুদণ্ড কিন্তু একদম স্ট্রেইট, ঝিমুনিটা আপনার ধারে কাছে আসতে পারছে না। যখন আপনি পদ্মাসন করছেন, মেরুদণ্ড একদম স্ট্রেইট, বডির অহেতুক নড়াচড়াটা কম। চাইলেও আপনার মেরুদণ্ড বাঁকা করে রাখতে পারবেন না, অনেক কষ্ট হবে। তো এ কারণে মনোসংযোগ বৃদ্ধি করতে, মনটাকে স্থির করতে, মেডিটেটিভ স্টেটে যাওয়ার জন্য পদ্মাসনটা আমাদের জন্য খুবই উপকারী। আর শারীরিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে পায়ের ব্যথা, হাঁটুতে যদি ব্যথা থাকে, তারপরে অনেকের আবার পায়ের গোড়ালিতে ব্যথা থাকে, এই ধরনের ব্যথা বেদনার ক্ষেত্রেও এই পদ্মাসনটা আমাদেরকে খুবই উপকার প্রদান করতে পারে। এই জন্য আমরা পদ্মাসন করব। আর পদ্মাসনে বসে যদি আপনি প্রাণায়াম চর্চা করেন, দমের চর্চা করেন, ট্রিমেন্ডাস রেজাল্ট। একদম ফুসফুসটাকে আপনি ক্যাপাসিটি বাড়িয়ে নিতে পারবেন, ফুসফুস শক্তিশালী হবে, রেসপিরেটরি ডিজিজ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আমরা ফুসফুসের ব্যাধিতে যে ভুগি, এটার মূল কারণ হচ্ছে আমাদের বডিতে আমরা ঠিকমতো অক্সিজেন নেই না। এই ঠিকমতো অক্সিজেন না নেওয়ার কারণেই শরীর খুব সহজেই রোগাক্রান্ত হয়। এই জন্য আমাদেরকে এই পদ্মাসনের অভ্যাস করতে হবে। এটা অভ্যাস করলে আপনি দেখবেন যে শুধু যে ফুসফুস থেকে আপনি নিরাময় লাভ করছেন তা না, ফুসফুস এটা যখন শক্তিশালী হবে, অন্যান্য অর্গানগুলো তখন শক্তিশালী হবে। কারণ একটা অঙ্গ আরেকটা অঙ্গের সঙ্গে রিলেটেড। একটা অঙ্গ যখন ভালো রাখবেন, অর্থাৎ ফুসফুস যখন দমটাকে বেশি করে নিতে পারবে, তখন অন্যান্য অঙ্গগুলো ভালো থাকবে। কারণ ফুসফুসে অক্সিজেন যায় বলেই আমরা, আমাদের বাকি অঙ্গগুলোও ভালো থাকে। তো এই জন্য এটাকে, এই পদ্মাসনটাকে আমরা অনুশীলন করব। কতক্ষণ অনুশীলন করবেন? পদ্মাসন যেহেতু একটা মেডিটেটিভ পশ্চার, ধ্যানের আসন, আপনি যতক্ষণ ধ্যান করতে চান ততক্ষণ আপনি এই পজিশনে থাকতে পারেন। কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি বেশি সময় থাকতে পারবেন না। এক্ষেত্রে আপনি ধরেন যে ডান পা আগে তুললেন, ডান পা তুলে আপনি হয়তো 30 সেকেন্ড বসতে পারেন। 30 সেকেন্ড বসেন, 30 সেকেন্ড পরে আবার পা চেঞ্জ করে বাম পাটা আগে তুলেন এবং এরকম করে 30 সেকেন্ড থাকেন। এইভাবে আপনি ইন্টারচেঞ্জ করে করে সময়টাকে বাড়িয়ে নেবেন। অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো সময় নাই যে কত সময় আপনি থাকবেন, এটা আপনার শারীরিক সামর্থ্যের উপরে নির্ভর করছে। এই গেল আমাদের পদ্মাসন। এবং মেরুদণ্ডের জন্য কিন্তু আমাদের এই পদ্মাসনটা খুবই উপকার করে। একদম মেরুদণ্ড স্ট্রেট থাকে, আর যত মেরুদণ্ড স্ট্রেট থাকবে আপনি ফিজিক্যালি ফিট এবং শরীরটাকে, মনটাকে আপনি উপভোগ করতে পারবেন। শরীর যে একটা আনন্দের উৎস, মন যে একটা আনন্দের উৎস, সেটাকে আপনি ফিল করতে পারবেন। তো এই পদ্মাসনটাকে আমরা অনুশীলনে রাখবো। এটা হচ্ছে লোটাস পশ্চার। এবার আমরা আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য, আমরা আগেই বলেছি যে শরীরটাকে ভালো রাখার জন্য প্রত্যেকটা অর্গানগুলোকেই ভালো রাখতে হবে। আমাদের একটা সিস্টেম আছে শরীরে, সেটার নাম হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্রজননতন্ত্র। এই প্রজননতন্ত্র যতক্ষণ ভালো না থাকছে ততক্ষণ দেখবেন যে আপনিও ভালো থাকতে পারবেন। অর্থাৎ একটা সিস্টেম ডিস্টার্ব হলেই আরেকটা সিস্টেম প্রভাবিত হবে নেগেটিভলি। এই জন্য প্রত্যেকটা সিস্টেমকে ভালো রাখতে হবে এবং এটাকে আমরা অবহেলা করি বেশি। প্রজননতন্ত্রের যত্নায়ন আমাদের হয়টা কম। এটাকে ভালো রাখার জন্য আমরা আজকে একটা বিশেষ মুদ্রা অনুশীলন করব।
ইয়োগাতে মুদ্রা আছে, এই মুদ্রাটা যদি আমরা অনুসরণ করি আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা চমৎকারভাবে কাজ করবে এবং এই ধরনের যত অসুখ বিসুখ আছে সেগুলো থেকে আমরা ধীরে ধীরে নিরাময় লাভ করার পথে অগ্রসর হতে পারব। এটাকে ইয়োগাতে বলা হয় অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রা এটা আসছে অশ্ব থেকে। অশ্ব যখন মল ত্যাগ করে তখন হয়তো আমরা অনেকেই দেখেছি অথবা কেউ দেখি নাই, অশ্ব যখন মল ত্যাগ করে, অশ্ব অবশ্য অনেকেই নাও দেখে থাকতে পারেন, কিন্তু গরু যখন মল ত্যাগ করে আমাদের অনেকেই দেখেছেন। সে যখন মল ত্যাগ করে, মল ত্যাগ করার পরে সে একটা এরকম করে একটা কামড় দেয় বা একটু চাপ দেয়, সংকুচিত করে তার মলদারটাকে, তারপর অবশিষ্ট মল যা আছে সেগুলোকে ফেলে দেয়, আবার চাপ দেয়, আবার ফেলে দেয় এবং সে পরিষ্কার হয়ে যায়। তো আমরা মানুষরা কি করব, আমরা আমাদের প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য আমাদের যে মলদার আছে, গুহ্যদ্বার আছে, এটাকে কন্ট্রাক্ট করব, এক্সপানশন করব, কন্ট্রাক্ট করব, এক্সপানশন করব। এটাই হচ্ছে উপকার, এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। অর্থাৎ মলদারটাকে সংকোচন করা, প্রসারণ করা, কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, কন্ট্রাকশন, এক্সপানশন, এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। তাহলে আমরা অশ্বিনী মুদ্রা এটা নিজে করতে হবে, দেখানোর কোনো বিষয় নাই। তবে আপনাদের জন্য বিষয়টাকে আমরা সহজ করতে পারি এটা উদাহরণের মাধ্যমে। সেটা হচ্ছে, ধরেন আপনার পেশাব ধরেছে, প্রচন্ড পেশাবের বেগ পেয়েছে, সেই সাথে আপনার টয়লেটে যাওয়ারও বেগ পেয়েছে, কি করবেন? আপনি স্বাভাবিকভাবে কিছু একটা ভঙ্গি করবেন, অর্থাৎ জিনিসটাকে ধরে রাখার জন্য আপনি যা যা করেন, যাতে আপনার প্রস্রাবটাও বেরিয়ে না যায়, আবার সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটাও যাতে বেরিয়ে না যায়, একটা প্রচেষ্টা গ্রহণ করবেন। এই প্রচেষ্টা গ্রহণ করলে যে অবস্থাটা হবে এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। এবং মানে বিস্ময়কর ব্যাপার যে সারা পৃথিবী গবেষণা করে প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য একটা এক্সারসাইজ আবিষ্কার করেছে, সেটার নাম হচ্ছে ক্যাজেল এক্সারসাইজ বা কিগল এক্সারসাইজ। তো এই যে কিগল, ক্যাগেল, ক্যাজেল যে নামেই বলি আমরা, যে উচ্চারণে এটাকে বলি, এটা ইটস নাথিং বাট অশ্বিনী মুদ্রা। আমাদের বুজুর্গ মনি ঋষিরা সেই 5000 বছর আগে, 5500 বছর আগে এটাকে আবিষ্কার করে বসে আছেন, আর আমরা গবেষণা করে লক্ষ লক্ষ ডলার, পাউন্ড, টাকা খরচ করে আমরা এটাকে আবিষ্কার করছি। তো আমাদের এই প্রাচীন কালের বুজুর্গ মনি ঋষিরা যে পদ্ধতিগুলোকে আবিষ্কার করে গিয়েছেন সেগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, নিঃসন্দেহে আমরা সবাই ভালো থাকব। তো এই অশ্বিনী মুদ্রা যখন আপনি করবেন তখন আপনার প্রজননতন্ত্রের সমস্যা দূর হয়ে যাবে। যত ধরনের দুর্বলতা আছে, সেটা দাম্পত্য জীবনের দুর্বলতা হোক বা অন্য যে কোনোভাবে সেই দুর্বলতাটুকু হোক, আপনি দেখবেন যে খুব চমৎকার রেজাল্ট পাচ্ছেন। আপনার দাম্পত্য জীবনের সময় থেকে শুরু করে অনেক কিছুই আপনার বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনি দাম্পত্য জীবনটাকে খুব সহজ করে যাপন করতে পারবেন, এটা আনন্দ বিরাজ করবে, আপনি আনন্দ দিতে পারবেন। এটা এই জন্য আমরা এটাকে অনুশীলন করব। পাশাপাশি এই অশ্বিনী মুদ্রা যদি আমরা অনুশীলন করি তাহলে কি হবে, যে অনেকের মলদার ঝুলে পড়ে, এনাসটা ঝুলে পড়ে, তো এটা থেকে আমরা মুক্ত থাকতে পারি। মেয়েদের অনেক ক্ষেত্রে, মহিলাদের অনেক ক্ষেত্রে জরায়ুটা ঝুলে যায়, নিচের দিকে নেমে যায়, এক্ষেত্রেও আমরা এটাকে অনুশীলন করতে পারি। আর সবচেয়ে বড় হচ্ছে, পৃথিবীতে অশান্তির একটা বড় কারণ হচ্ছে এই বিষয়টাই, অর্থাৎ জৈবিক বিষয়টাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দেখবেন যে অনেক কিছুই সহজ। তো এই জৈবিকতাটাকে নিয়ন্ত্রণ করার জন্য, অনাকাঙ্ক্ষিত কাম, ক্রোধ, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এই মুদ্রা যদি আমরা অনুশীলন করি, আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। আপনি যখন চাইবেন তখন আপনার জৈবিক শক্তিটাকে কাজে লাগাতে পারবেন। অহেতুক এই জিনিসের অপচয় হবে না, এবং এই অপচয় না করাটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই শক্তিটাকে আমরা যত অপচয় করব তত আমাদের জীবনটাও বিষময় হবে, বিষযুক্ত হবে। এই জন্য আমরা এই মুদ্রাটার অনুশীলন করব, তাহলে আমাদের প্রজননতন্ত্র ভালো থাকবে। নানান ধরনের যে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো দূর হবে। অশ্বিনী মুদ্রাটা কতক্ষণ কিভাবে করবেন, আমরা তো প্রসেসটা আগেই বলেছি, যে মলদারটাকে সংকোচন করে ধরে রাখবেন, ছেড়ে দেবেন, সংকোচন করবেন, ছেড়ে দেবেন। তো এটা কি আসনে বসে করবেন, এই মুদ্রাটা দাঁড়িয়ে করবেন, বসে করবেন, কিভাবে করবেন? এটা অনেকগুলো আসনে করা যায়, যেমন গোমুখাসনে করা যায়, গোমুখাসনে অশ্বিনী মুদ্রা, তারপরে বজ্রাসনে অশ্বিনী মুদ্রা, তারপর বিপরীত করণীতে অশ্বিনী মুদ্রা, সুপ্ত ভদ্রাসনে অশ্বিনী মুদ্রা। এইভাবে আমরা এটাকে অনুশীলন করতে পারি। তো আজকে আমরা বজ্রাসনে বসে বিষয়টাকে অনুশীলন করব। তো আমরা একটু বজ্রাসনে বসে যাই, দুপা সামনের দিকে ছড়িয়ে দণ্ডাসনে বসি। এবার ডান পাটাকে ভাঁজ করি, বাম পাটাকে ভাঁজ করি,
2 হাত হাঁটুর উপরে রাখি, মেরুদণ্ড সোজা রাখি। এই অবস্থায় আপনি আপনার মলদ্বারটাকে সংকুচন করবেন, প্রসারণ করবেন, সংকুচন করবেন, অর্থাৎ টাইট করলেন, ছেড়ে দিলেন, টাইট করলেন, ছেড়ে দিলেন। কেউ দেখছে না, আপনি করতে থাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু উপকারটা হচ্ছে অনেক বেশি। তো এটা এই প্রজননতন্ত্রের সুস্থতার এই হারটাকে যদি আপনি বাড়াতে চান, এটাকে অনুশীলন করবেন। কয়বার? এক সিটিংয়ে আপনি কমপক্ষে 20 বার, একবার বসলেন কমপক্ষে 20 বার করবেন, আর শক্তি সামর্থ্য থাকলে আরো বেশি করে করেন। আপনার প্রজননতন্ত্র নিয়ে, দাম্পত্য জীবনের বিষয়গুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। এটাকে আমরা অনুশীলনে রাখবো। আর আজকে আমরা ন্যাচারোপ্যাথি টিপস হিসাবে কি করব? প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য একটা কাজ করবেন, বিশেষ করে পুরুষরা। জিওল মাছ খাবেন, যে মাছগুলো আমাদের স্পার্ম কাউন্টটাকে বাড়িয়ে দেবে, স্পার্ম কাউন্টটাকে বাড়িয়ে দেবে, সিমেন্টটাকে, বীর্যটাকে গাঢ় করবে, এবং আপনার দাম্পত্য জীবনটা চমৎকার হবে, সুন্দর হবে। কি মাছ? শিং মাছ, মাগুর মাছ, এই ধরনের মাছগুলোকে বেশি করে খাবেন। আপনার দাম্পত্য জীবন সুন্দর হবে এবং প্রজননতন্ত্রটাকেও আপনি ভালো রাখতে পারবেন। প্রিয় শরীর, আপনারা আজকে একটা আসন দেখলেন, প্রাণায়াম দেখলেন, আসন দেখলাম আমরা, তারপরে আমরা প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য একটা মুদ্রা দেখলাম। এই আসন মুদ্রা আমরা এটা চর্চা অব্যাহত রাখবো, আমাদের জীবন সুন্দর হবে, সুখময় হবে। তো পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে নতুন একটা আসন, প্রাণায়াম কিংবা মুদ্রা নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন। আল্লাহ হাফেজ। সুস্থ থাকার কিছু আসন দেখে নিলাম ইয়োগাতে। দর্শক, আজ সকালে বাংলাদেশে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আজ সকালে বাংলাদেশে। এই পর্যায়ে সংবাদপত্র পর্যালোচনায় যাব আমরা। দর্শক, সংবাদপত্র পর্যালোচনায় যাওয়ার আগে আমাদের হাতে বেশ কিছু সংবাদপত্র এই মুহূর্তে আমার হাতে আছে, যেগুলো কোন পত্রিকায় কি শিরোনাম করেছে আজ, সেগুলো আজকে দেখে নিব। প্রথমে যে পত্রিকাটি আমার হাতে আছে, বাংলাদেশ প্রতিদিন, তারা বেশ কিছু সংবাদ হেডলাইন করেছে। একটি হেডলাইন একদম প্রথমে আছে, সরকারি দলে বাকযুদ্ধ চলছেই, তাপসের ঘোষণার পরে সাইদ খোকনের বিরুদ্ধে মামলা, রাজপথ ও আইনগত মোকাবেলার ঘোষণা খোকনের। আর এদিকে প্রশাসনের লোকজন মনে করে তারা সরকারকে ক্ষমতায় এনেছে কাদের মির্জা। আরেকটি হেডলাইন তারা করেছে, ভ্যাকসিন আসবে এ মাসেই, টিকা শুরু ফেব্রুয়ারিতে, যারা পাবেন আগে। এরপর আরেকটি পত্রিকা আমার হাতে আছে, কালের কণ্ঠ। কালের কণ্ঠ অনেকগুলো সংবাদ হেডলাইন করেছে, আওয়ামী লীগে স্বস্তি বাড়ছে এবং আওয়ামী লীগ সরকার বলেই দেশ স্বনির্ভর ও উন্নত, প্রধানমন্ত্রী। এরপর যে পত্রিকাটি আমার হাতে আছে, আমি দেখতে পাচ্ছি প্রথম আলো আছে। প্রথম আলো সংবাদপত্র হেডলাইন করেছে, খবরের খোঁজে ছোটার ইতি টানলেন মিজান। সাংবাদিক মিজানুর রহমান খানের জানাজা দাফন মঙ্গলবার। আর আরেকটি আছে, মায়ের রক্তাক্ত লাশ বাবাকে পুলিশে দিল ছেলে। এরপর যেটি আছে সমকাল পত্রিকা। সমকাল পত্রিকা হেডলাইন করেছে, মুখোমুখি তাপস খোকন, 25 জানুয়ারির মধ্যেই আসছে ভ্যাকসিন বা টিকা, এবং অপসারণ না অভিশংসন, কি ঘটবে ট্রাম্পের ভাগ্যে। তারপর আরেকটি আছে ডেইলি সান। ডেইলি সান হেডলাইন করেছে, কনফিউশন ওভার, করোনা ভ্যাকসিন টু অ্যারাইভ বাই January 21 to 25, vaccination to begin in first week of February. বসুন্ধরা গ্রুপ MD receives Best Excellence Award. এরপরে দ্য ডেইলি স্টার সংবাদপত্রের প্রধান হেডলাইন করেছে, CAG finds financial anomalies at EC. এরপর আরেকটি সংবাদপত্র আছে, banglanews24.com। তারা সংবাদপত্র হেডলাইন করেছে, IICCI বেস্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন বসুন্ধরা MD। আরেকটি আছে, বন্দীদের করোনা টিকা দেওয়ার প্রক্রিয়ার কাজ চলছে আইজি প্রিজন। এরপর যেটি আছে আমার হাতে আনন্দবাজার পত্রিকা। তারা হেডলাইন করেছে, বিবেক মিছিল তথা দ্বৈরথে নেই শুভেন্দু, আছেন শুধু মাল্যদানে। এরপরে যেটি আছে আমি দেখতে পাচ্ছি দ্য নিউ ইয়র্ক টাইমস করেছে হেডলাইন, হাউস ডেমোক্রেট ইন্ট্রোডিউস আর্টিকেল অফ ইমপিচমেন্ট এগেইনস্ট ট্রাম্প।
এই ছিল সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা এই বিষয়ে আলোচনার জন্য প্রধান শিরোনাম থেকে উল্লেখযোগ্য দু একটি শিরোনাম আমরা আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে একজন অতিথি যুক্ত আছেন। আমাদের সাথে আছেন জনাব নুরুল কবির, শিক্ষক ও গবেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জনাব নুরুল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজ সকালে বাংলাদেশে। আমরা ভ্যাকসিন নিয়ে দেখছি যে অনেকদিন ধরেই আলোচনা চলছে এবং পরিবর্তন হচ্ছে তারিখ বারবার। এইবার বলা হচ্ছে এই মাসে ভ্যাকসিন আসবে। ভ্যাকসিন যদি বাংলাদেশে আসে সেটি আসলে প্রাপ্যতা কিভাবে নিশ্চিত করা যায় এবং দামের ক্ষেত্রে আসলে সাধারণ মানুষের হাতের নাগালে কিভাবে রাখা যায়, সেই বিষয়ে আসলে কি ধরনের উদ্যোগ থাকা উচিত বলে মনে করেন? আসলে ভ্যাকসিন আসছে এই বিষয়ে আমাদের বেশ কিছু বিষয় ভ্যাকসিনের সাথে সংশ্লিষ্ট করে ভাবতে হবে। এক হলে প্রাপ্যতা, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেন। মনে রাখতে হবে সারা পৃথিবীর মতো বাংলাদেশের 16 কোটি মানুষ ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে। আমরা সবাই চিন্তা করছি কবে ভ্যাকসিন আসবে, যাদের প্রয়োজন তারাও ভাবছি, যাদের প্রয়োজন না তারাও ভাবছি। তাহলে এই যে দীর্ঘ অপেক্ষা এবং এই বিশাল জনগোষ্ঠীর অপেক্ষাকে নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা অর্জন করতে হবে। আমরা যদি বলি পিজি হসপিটাল আগামীকাল 10টার দিকে থেকে ভ্যাকসিনের লাইন দেওয়া হবে, তাহলে কিন্তু বিশাল দুর্ঘটনা ঘটে যাবে। সুতরাং ভ্যাকসিন আসছে এই হাইপটা যাতে নিয়ন্ত্রণ করতে পারি আমরা, এবং ভ্যাকসিনেশনটাকে একটি মেথডিক উপায় নিয়ে যেতে হবে। আমাদের মাথায় রাখতে হবে যে এই করোনা কালে আমরা কিন্তু হোম ডেলিভারি সার্ভিস ব্যাপকভাবে ডেভেলপ করেছি। আমরা দীর্ঘ 3 থেকে 4 মাস হোম ডেলিভারি সিস্টেমের বেশ কিছু এক্সপেরিমেন্ট নিয়ে কাজ করছি সরকারি এবং বেসরকারি পর্যায়ে, এবং সেখানে আমাদের সফলতা কিন্তু তাৎপর্যপূর্ণ একটি লেভেলে ছিল। তাহলে ভ্যাকসিনেশনটাকে এই হাইপটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথম বিষয়টি ভাবতে হবে এটি যাতে গণ আকারে এই উত্তেজনা তৈরি না করতে পারে এবং এটি যাতে নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, না হলে আরো বড় দুর্ঘটনা ঘটবে। 1, 2 হলো সহজ প্রাপ্যতার বিষয়টা তো নিয়ন্ত্রণ করতে হবে। 2 হলো ওই আপনি বলছিলেন এই যে মূল্যমানটা, হ্যাঁ, মূল্যমানটা আসলে সরকারের উপর নির্ভর করবে। এটি তো সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে রাখা বা না রাখা সরকারের সাবসিডির উপর নির্ভর করে, এবং সরকারকে এই বিষয়ে ভাবতে হবে যে সরকার অবশ্যই এই ভ্যাকসিনেশন কোনো প্রাইভেট কোম্পানির হাতে চলে গেলে বা কোনো প্রাইভেট বোর্ডের হাতে চলে গেলে এখানে খুব স্বাভাবিকভাবেই থাকবে ব্যবসার বিষয়টি। সুতরাং এটি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এটা সরকারি নীতিমালা এবং সরকারি চিন্তা ও পরিকল্পনার উপর নির্ভর করবে এর মূল্য মানটি কত হবে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটি আমাদের কখনোই ভুলে গেলে হবে না, সেটি হলো যে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া অথবা এই ভ্যাকসিনটি পূর্বে যেখানে ব্যবহৃত হয়েছে সেখানকার অভিজ্ঞতাগুলো। যদি দেখা যায় যে সে ভ্যাকসিনেশন অতীত অভিজ্ঞতা মানে পূর্বের যে জনগোষ্ঠী বা যে এলাকাতে ব্যবহৃত হয়েছে সেইখানের অভিজ্ঞতাগুলো আমাদের সামনে রাখতে হবে। আমরা দীর্ঘ 9টি বা 10টি মাস বা আরো বেশি মাস অপেক্ষা করেছি, এবং আমাদের দেশের এই প্রকোপটি তো আপনারা সবাই জানেন আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে বা কোনো একটি পর্যায়ে আমরা আছি, যেটি কখনোই আমেরিকা বা পশ্চিমা দেশগুলোর মতো না। তাহলে আমরা এই ভ্যাকসিনের ব্যবহার করতে যে আমরা যাতে নতুন কোনো দুর্যোগে না পড়ি, সেজন্য এর ব্যবহার বিধি এবং অন্যান্য এলাকাতে আমাদের আবহাওয়া, আমাদের ক্লাইমেটিক কন্ডিশনের সাথে সাযুজ্যপূর্ণ অন্যান্য এলাকাতে এটি কি রকম ভূমিকা রেখেছে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কিরকম ছিল, এই বিষয়গুলো নিশ্চিত হয়ে এটা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। এর আগে করলে কিন্তু সিচুয়েশনটি আরো জটিল এবং আরো ভয়াবহ হতে পারে। সুতরাং এই অনেকগুলো বিষয় আছে যেটি ভ্যাকসিন আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই তার আগে ভাবতে হবে। এই ভাবনাগুলোকে যাতে আমরা যথাযথভাবে করি, সুপরিকল্পিতভাবে করি এবং সকল স্টেক হোল্ডারকে নিয়ে করতে পারি, এই বিষয়টি মাথায় রাখতে হবে। আমি আরেকটি প্রসঙ্গ একটু আনতে চাই। আমরা আরেকটি হেডলাইন দেখেছি, সরকারি দলে বাকযুদ্ধ চলছে। জনপ্রতিনিধিরা নিজেদের মধ্যেই যদি বাকযুদ্ধ চলে সেক্ষেত্রে আসলে সরকারের এই উন্নয়নের ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, একটা দেশ উন্নয়নের জায়গায় একটি অবস্থানে চলে যাচ্ছে, সেখানে সরকারের ভাবমূর্তিতে কোনো ধরনের প্রভাব ফেলে কিনা, পাশাপাশি জনগণের কাছে কোনো নেতিবাচক বার্তা দেয় কিনা, এই বিষয়ে কি বলবেন? আসলে ব্যক্তিগতভাবে আমি এদিকে খুব ভালোভাবেই নিচ্ছে। এই বাকযুদ্ধটিতে আসলে আমাদের এমন কিছু তথ্য এনে দিচ্ছে যেগুলো আমরা জানতাম না। সরকারি দলের অভ্যন্তরে হোক, এটা একটা দেশের ব্যাপার। সরকারি দুই নেতার বাকযুদ্ধ, কিন্তু যে বিষয়টি নিয়ে তারা কথা বলছে সেটা কিন্তু এই নগরের ব্যাপার, আমাদের স্বার্থের ব্যাপার, আমাদের অংশের ব্যাপার, তাই না? সেটি যেহেতু বের হয়ে আসছে এটি ভালো,
তবে হ্যাঁ, তবে এই জনপ্রতিনিধিদের মাথায় রাখতে হবে তারা কিন্তু দায়িত্বশীল আচরণ যাতে করেন, তাদের বক্তব্য, তাদের ঘোষণা যাতে একটি জনপ্রতিনিধি সুলভ থাকে, রাজনীতিবিদ সুলভ থাকে, না হলে হবে কি জনগণ মিসগাইডেড হবে। তথ্য অধিকার আমার আছে, আমি সরকারের সফলতার খবর যেমন জানতে পারবো, সরকার ব্যর্থ হতে পারে, সেই খবরটি যে আমি জানতে পারছি সেটিও আমি অন্যভাবে দেখছি না। আমি দেখছি যে এই বিষয়টি যাতে একটি যথাযথ দায়িত্বশীল পর্যায়ের মধ্যে থাকে, কখনোই যাতে এমন কিছু না ঘটে বা এমন কোনো ঘোষণা না আসে যাতে করে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়ে। এটি সরকার দলের অভ্যন্তরীণ ব্যাপার না, মাথায় রাখতে হবে এটি দেশের ব্যাপার, নগরের ব্যাপার, আমাদের স্বার্থের ব্যাপার। এটা আমাদের জানার অধিকার ছিল, আমরা যে জানতে পারিনি সেটি যে এখন জানছি এই বিষয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু সেটি জনগণ, সরকারি দল, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সবাইকে একটি দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে। সরকারকে অবশ্যই এবং নেতাদেরকে তো অবশ্যই যে তাদের বক্তব্য যাতে জনগণকে বিভ্রান্ত না করে এবং দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ যাতে প্রকাশ না হয়ে পড়ে। অনেক ধন্যবাদ জনাব নুরুল কবির, আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। জি দর্শক, আমরা এতক্ষণ সংবাদপত্র পর্যালোচনায় বেশ কিছু হেডলাইন আমরা আলোচনায় নিয়ে এসেছিলাম। আমাদের সাথে আলোচনা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক জনাব নুরুল কবির। দর্শক, এই পর্যায়ে আমরা আজকের রাশিফল দেখে নিব। আজকের রাশিফল জানাবেন ডক্টর কেসি পাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24-এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্নসাৎ পূরণ হবে। নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন ও দোকানপাট ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে। এবার বৃষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন ও অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা দূরে থেকে মজা দেখবে, কোনো রূপ সহযোগিতার হাত বাড়াবে না। এবার মিথুন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সেই সঙ্গে জীবন সাথীর শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন। এমনকি সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে, সেই সঙ্গে তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। এবার কর্কট রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে। তাছাড়া গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও 2 নম্বরী কাজবাজ ফাঁস করে দিতে পারে। অবশ্য শ্রমিক, কর্মচারী, ড্রাইভার, গৃহশিক্ষক, গৃহকর্মীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বজায় থাকবে, এমনকি কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে। এবার সিংহ রাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এমনকি বিদেশ গমনের স্বপ্ন পূরণ হবে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাছাড়া কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। এবার কন্যা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য কলহ, সামাজিক কলহ থেকে মামলা মোকদ্দমা পর্যন্ত করাতে পারে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত বা দোকানপাট পাল্টানোর ঝামেলায় পড়তে হতে পারে। এবার তুলা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ, সেই সঙ্গে সুদূর প্রসারী হবে। তাছাড়া কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণযোগ পরিলক্ষিত হচ্ছে। এবার বৃশ্চিক রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ধন উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে শূন্য পকেট পূর্ণ শুধু নয়, ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, এমনকি সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। এবার ধনু রাশির জাতক ব্যক্তি
যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে দিনটি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন। এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে, নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ পেতে পারেন, সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। এবার মকর রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, ব্যবসা বাণিজ্যে মন্দা, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলতে পারে। সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকবে। তাই তো অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এবার কুম্ভ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ভ্রমণ, এমনকি ধর্মীয় যাত্রায় বিদেশ গমনের স্বপ্ন পূরণ হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেসের রায় পক্ষে আসতে পারে। এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। দর্শক, জেনে নিলাম আজকের রাশিফল, আর এই ছিল আজকের আজ সকালের বাংলাদেশে আয়োজন।